নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী প্রতিভা বসু রচিত গল্প প্রথম সূর্য। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আর দেরি করব না, চলুন শুরু করি আজকের গল্প। শ্রীমতী প্রতিভা বসু রচিত গল্প প্রথম সূর্য। দুপুরে যখন খেতে বসতে যাচ্ছিলেন সেই সময় ডোরবেল বেজে উঠল। দেবযানী ভেবে ফেলেন না কে হতে পারে। এখন বেলা 1টা, এখানে এ সময় হঠাৎ আসার অতিথি তার কেউ নেই। এখানকার জীবনযাত্রা এতটা চলমান নয় যে যখন তখন কেউ উপস্থিত হয়ে কিছুটা আড্ডা মেরে যাবেন। এখানকার জীবনের গতি অতি ধীর, অতিশয় নিয়মের অধীন। এই নিয়মের অধীন হয়েই যে কেটে গেল জীবনটা। প্রথমে যেমনই লেগে থাকুক, সাঁওতাল পরগনার এই ছোট্ট গ্রামটি এখন তাকে মায়ার বাঁধনেই বেঁধেছে। একটি স্কুল এবং একটি কলেজই এখানকার প্রাণ মাত্র। সেই জায়গার যতটুকু চাঞ্চল্য শুধু সেখানেই সীমাবদ্ধ, তা ব্যতীত আর সব স্থির। উদ্বাস্তুদের কল্যাণে অনেক লোক বেড়েছে, হাট বাজার রাস্তাও বেড়েছে। তবে এ প্রান্তে, যে প্রান্তে আশ্রম ক্যাম্পাসে দেবযানী একটি সুন্দর কুটির নির্মাণ করে নির্জনে বাস করছেন, সেখানে নয়। এখানে দেবযানীর ঘুম ভাঙে অতি প্রত্যুষে। সূর্যোদয়ের দিকে তাকিয়ে মনে হয় এই নিয়মিত লয়ে চালিত বিধাতার রাজত্বে কখনো কোনো দুঃখ নেই, বেদনা নেই, অসুন্দর নেই। সেই সময়ের পৃথিবী নিতান্ত পবিত্র, বাতাস অনাবিল, পায়ের তলার ঘাসমাটি স্পর্শ রোমাঞ্চকর। প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপনের একটা শিক্ষা আছে, যে শিক্ষার নাম অভ্যাস। যে অভ্যাস মানুষকে তার জাগতিক গ্লানি থেকে অনেক ঊর্ধ্বের আলোতে পৌঁছে দিতে পারে। দেবযানী সেই অভ্যাসের শিক্ষায় শিক্ষিত হয়ে এখন শান্ত। তিনি কলকাতার মেয়ে। জন্ম, কর্ম, শিক্ষা, দীক্ষা, শৈশব, কৈশোর, যৌবনের প্রথম উচ্ছল দিন সবই সেখানে কেটেছে। কিন্তু যাকে বলে সুখ, সেটা মধ্যে মধ্যেই বড় বেশি ধাক্কা খেয়ে ঝড়ে ঝঞ্ঝায় ভূমিকম্পে উথাল পাতাল হয়ে ভেঙে পড়েছে। বাবা পোর্ট কমিশনের বেশ একটি বড়সড় চাকরিই করতেন, মারা গেলেন অকালে। সেই শোক যে কত অসহনীয় ছিল তা দেবযানী ছাড়া আর কে জানে। তখন তিনি মাত্র বিএ ক্লাসের ছাত্রী, দাদা বিলেতে পাঠরত। শেষে কয়েকদিন হাবুডুবু খেয়ে যদিও আবার শক্ত হয়ে উঠে দাঁড়ালেন, যা হয় আর কি। মা একটা স্কুলে কাজ করতেন। সেইটুকু উপার্জন আর তার সঙ্গে আরও কিছু এদিক ওদিকের আয় মিলিয়ে দাদার পড়াটাও যেমন চালিয়ে যেতে লাগলেন, তাদের মা মেয়ের সংসারটাও তেমনি চালাতে লাগলেন। হরিশ মুখার্জি রোডের উঠানওয়ালা পৈতৃক বাড়িটার ফুল গাছের টবে আবার নতুন ফুলের চারা লাগানো হলো। বাড়িতে যে দুজন কাজের লোক বাবা থাকতে ছিল, যারা তাদের ভাই বোনকে জন্মাতে দেখেছে, তারা রয়ে গেল। ধীরে ধীরে শোকের ওপর প্রলেপ পড়ল। জীবন চলতে লাগলো যেমন চলে, সুখ দুঃখ মিলিয়ে। দাদা পাশ করল, চাকরি পেল, বিয়ে করল, একবার এসে বউ দেখিয়ে নিয়েও গেল। তারপর সেই দূর বিদেশেই স্থায়ী হলো। পরিবারের সেটাও একটা দুঃখ, অন্তত মায়ের কাছে তো প্রায় সুখ। কিন্তু এটাই তো নিয়ম। তবু মায়ের চোখের জল বেশ কতদিন প্রবোধ মানেনি। তারপর যদিও যেইকে সেই। চোখের জল দেবযানীরও কি প্রবোধ মেনেছিল? দাদার জন্য কেঁদে ভাসিয়েছিলেন। ছেলেবেলায় 7 বছরের বড় দাদাই ছিল যে তার সবচেয়ে আপন। দাদার বিরহ বেদনা ভুলতে তারও সময় লেগেছিল। উত্থান পতন নিয়েই জীবন।
কিন্তু দেবযানীর উত্থান পতনটা তাকে বড় বেশি জোরে জোরে আছড়েছে। একটা সামলাতে না সামলাতেই আরেকটা। বাবার জন্য প্রতি রাত্রিতে যে বালিশ তিনি বিনিদ্র রজনীর অশ্রু দিয়ে ভিজিয়ে রাখতেন, সে বালিশটা যেন আর শুকোলই না। এরপরে যখন মা মারা গেলেন, তখন তিনি এমএ পাশ করে কাজের চেষ্টা করছেন। ডুবেই গিয়েছিলেন যেন। একা বাড়ির একা গহ্বরে বসে তার মনে হয়েছিল সেখানে তার সমাধি হয়েছে। তবু যে সুবাসিনীদি ছিল, মাধবদা ছিল, সেটাই বাঁচোয়া। তারাই নানাভাবে ভুলিয়ে রেখেছে তাকে। সেবা যত্ন, আদর, শুশ্রূষা সবই করেছে, শোক প্রশমিত করেছে অনেকটাই। কিন্তু হঠাৎ যখন খবর জেনে গ্রাম সুবাদে ভবেশ কাকা সপরিবারে তাকে সান্ত্বনা দিতে এলেন, তখন সেই গহ্বর থেকে উত্তরণের আর কোনো পথ রইল না। সেই সময়েই দেবযানী গ্লাসগোতে নীলাঞ্জনকে স্পষ্ট ভাষায় চিঠি লিখেছিলেন একটা। 6 বছর হলো তুমি চলে গেছো। গত 2 বছর যাবৎ তোমার চিঠির সুর আমার কাছে সব নিতান্ত অস্পষ্ট বলেই বোধ হচ্ছে। আমি জানি না তুমি কি ভাবছো, কিন্তু আমার অবস্থা এখানে খুব শোচনীয়। মা মারা গেছেন, আমি সম্পূর্ণ একা, বলতে পারো অসহায়। পুরনো 2টি কাজের লোক মাধবদার, সুবাসিনীদি যদি না থাকতেন, আমি যে কি করতাম জানি না। এবার তুমি যা হয় কিছু একটা করো। হয় তুমি নিজে চলে এসো, নয়তো আমাকে যেতে অনুমতি দাও। বিবাহ ওখানেই হবে। দাদা বিদেশে, বাবা আগেই চলে গেলেন, এখন মাও গেলেন। তুমি ছাড়া আমার আর কি আছে বলো তো? তোমার মতামতের ওপরই আমার এই নিঃসঙ্গ বেদনাময় জীবনের সব কিছু নির্ভর করছে। চিঠি পেয়েই জবাবে জানিয়ে দিও কবে রওনা হচ্ছ, অথবা আমিই চলে যাব কিনা। আমি অত্যন্ত উদ্ভ্রান্ত অবস্থায় দিন যাপন করছি। এই নীলাঞ্জনের সঙ্গেই তার বিএ ক্লাসে ভর্তি হয়ে বন্ধুতা হয়েছিল। দেবযানীর প্রথম প্রেম। চিঠির জবাব দিয়েছিল নীলাঞ্জন, কিন্তু চিঠি পেয়েই নয়, 2 মাস বাদে। লিখেছিল, ভীষণ ব্যস্ত আছি। তোমার মায়ের মৃত্যু সংবাদে খুব দুঃখিত হলাম। আশা করি এতদিনে অনেকটা সামলে উঠেছ। সত্যি তোমার জন্য আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় এই সময় তুমি তোমার দাদার কাছে একবার ঘুরে এলে পারো। সেখানে কিছুদিন থেকে এলে ভালো লাগবে। ইচ্ছে করলে পিএইচডিটাও করে ফেলতে পারো। তোমার মতো ব্রিলিয়ান্ট ছাত্রীদের জন্যই তো এসব কাজ। আমি ভালো আছি। মাঝে মাঝে চিঠিপত্র লিখে খবর দিলে সুখী হব। কি চিঠির কি জবাব! অথচ এই নীলাঞ্জনকে তিনিই বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিয়েছিলেন গ্লাসগোতে ইঞ্জিনিয়ার হতে। নীলাঞ্জনের বাবা অর্থবান ব্যক্তি। ছেলেকে দিয়ে তার অনেক আশা, কিন্তু ছেলে তার অবাধ্য। সে যাবে না। কেন যাবে না? দেবযানীকে ছেড়ে আসা তার পক্ষে অসম্ভব। কত ঝগড়া করেছে বাবার সঙ্গে এই যাওয়া নিয়ে। অবশেষে দেবযানীর কথাতেই রাজি হয়েছে। দেবযানী বলেছিলেন, কটা বছরের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। যোগ্য হয়ে যখন ফিরে আসবে কত ভালো লাগবে ভাবো দেখি। আর যোগ্য না হলে স্বাধীনই বা কি করে হবে? আর স্বাধীন না হলে স্বেচ্ছা বিবাহে তোমার বাবা মা যদি মত না দেন, মনের জোর কোথায় পাবে? দৃশ্যত নীলাঞ্জনের চেয়ে তিনিই অনেক শক্ত ছিলেন। রীতিমতো শান্ত থেকে হাসি খুশি থেকে তাকে উৎসাহ দিয়েছেন। নীলাঞ্জন বিএসসি পাশ করে গেল, তিনি এমএতে ভর্তি হলেন। এই সেই নীলাঞ্জন। 2টি মাস কি উতলা অপেক্ষা এই চিঠিটির জন্য। তারপরে এই জবাব। সেই জবাব যে তাকে দুঃখের আর অপমানের কোনো পাথারে ভাসিয়ে নিয়ে গিয়েছিল তাই নয়, আজ তার হিসাব মিলাতেও যেন মন রাজি নয়। ছিন্ন হয়ে গেল সব সম্পর্ক। সব কিছুরই ক্ষয় আছে, এই যন্ত্রণারও তাই ক্ষয় হলো একদিন। ভালো একটা চাকরি পেয়ে গেলেন দেবযানী এক পাহাড়ি শহরে।
কিন্তু সান্ত্বনা দিতে আসা কাকা কাকিমাকে নিয়েই পড়ে গেলেন মুশকিলে। তাঁরা আর ফিরে যেতে চাইলেন না। বললেন, তুমি যাও, আমরা তোমার বাড়িঘর দেখে রাখব, তারপর কাজ ফুরিয়ে গেলে চলে যাব। কি যে তাদের কাজ তারাই জানেন, কিন্তু এই ব্যবস্থাটা মনোঃপুত হয়নি দেবযানীর। বাড়িটা তিনি বন্ধ করে দিয়েই যেতে চেয়েছিলেন। এই কাকা কাকিমার প্রতি তার বিশ্বাসও ছিল না, শ্রদ্ধাও না। তার মনে হয়েছিল শেষ পর্যন্ত এরাই হয়তো বাড়িটা দখল করে বসবেন। সন্দেহটা অমূলক ছিল না যদিও। বাবাকে ইনিই ঠকিয়েছেন অনেক। গ্রামে তাদের যা কিছু জমাজমি ছিল সবই ইনি ফন্দি ফিকির করে বেচে খেয়েছেন। এ বাড়িটাও যে তিনি সেভাবেই ব্যবহার করবেন না, তার কি কোনো নিশ্চয়তা আছে? শেষে বাবার বন্ধু প্রকাশ কাকাবাবু শরণাপন্ন হয়েছিলেন দেবযানী। প্রকাশ কাকাবাবু বলেছিলেন, কিচ্ছুটি ভেবো না, আমি আস্তে আস্তে এদের সরিয়ে দেব, এখন সব ভার মাধবের কাছে দিয়ে যাও। তাই দিয়ে গিয়েছিলেন দেবযানী, কিন্তু সন্দেহের অশান্তি থেকেই গেল মনের মধ্যে। মাধব রয়ে গেল, সুবাসিনী তার সঙ্গে গেল। হাওড়া স্টেশনে তাকে তুলে দিতে এসে মাধব বলেছিলেন, তুমি বড় নরম খুকুরানি, ওদের সঙ্গে তোমার এর চেয়েও আরো কঠিন ব্যবহার করাই উচিত ছিল। বাড়িটা খালি করে রেখে যাওয়া উচিত ছিল। বাবু বলতেন ওই ভদ্রলোক কেউটে সাপের মতো বিষাক্ত, তোমার মনে নেই? দেবযানী বলেছিলেন, বয়সে বড়, সম্পর্কে গুরুজন, কত আর তর্ক করা যায়, ঝগড়া করা যায়, কঠোর হওয়া যায়। যাগ্গে, আমি সামনের ছুটিটাতে এসে প্রকাশ কাকার সাহায্যে ঠিক এদের উচ্ছেদ করব। তুমি কিছু ভেবো না মাধবদা। উঁচু নিচু পাহাড়ি শহর সেই প্রথম দেখেছিলেন দেবযানী। দেখারই মতন, প্রকৃতির অকৃপণ দানে ধন্য। পাহাড়ের কোল বেয়ে মস্ত লেক কত দূরে চলে গেছে, ধার ঘেঁষে ঘেঁষে উঁচু নিচু বাগান, দূরে কাছে উঁচু নিচু বাড়ি, এ যেন স্বর্গোদ্যান। অসাধারণ সুন্দর একটি জায়গায় পাহাড়ের সমতল চূড়ায় তার কলেজটি স্থাপিত, শহরের অলংকার। দেবযানীকে যে কোয়ার্টারটিতে থাকতে দেওয়া হলো সেই ছোট্ট কটেজটির নাম ভিউ ভিলা। ভিউ ভিলাই বটে, কি অপূর্ব সব দৃশ্য দেখা যায় সেখান থেকে। চিরশুভ্র পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে ঈশ্বরে মন যায়। তবু যে সেখানে কত খারাপ লেগেছিল দেবযানীর বলা যায় না। প্রকৃতি তাকে প্রথম প্রথম একটুও মোহিত করতে পারেনি। মন তার সারাক্ষণ হুহু করত কলকাতার জন্য। যদিও সেখানে তার কেউ নেই, মাও নেই, নীলাঞ্জনও নেই, বাবা তো কত আগেই চলে গেছেন। তবুও সদ্য শোকবিদ্ধ হৃদয় তাকে এক বিন্দু শান্তি দিত না। নিজের দুর্ভাগ্যকে শতবার ধিক্কার দিতে দিতে ক্রমাগতই কলকাতায় ফিরে যেতে তার ইচ্ছে করত। নাগরিক অস্থিরতায় অভ্যস্ত মন সেই পাহাড়ের চূড়াকে মনে প্রাণে পরিত্যাগ করতে চাইত। নিঃসঙ্গ নিঃশব্দ সন্ধ্যাগুলো যেন তাকে গ্রাস করতে চাইত। প্রতি রাত্রেই বসে একটা পদত্যাগ পত্র লিখে তিনি ঘুমিয়ে পড়তেন। প্রতি সকালেই সেটি ছিঁড়ে বাজে কাগজের ঝুড়িতে ফেলে কলেজে যেতেন। ভাবতেন দেখা যাক আর কদিন। কিন্তু পড়ানোর কাজটা তার ভালো লাগতো। ছাত্রছাত্রীর প্রতিও কেমন একটা টান অনুভব করতেন। ছাত্রছাত্রীরাও সবচেয়ে কম বয়সী শ্যামলী সুন্দরী অধ্যাপিকাটিকে খুবই পছন্দ করত। ম্যাডাম বলতে তারা পাগল। এমন সময় দুটো চিঠি এলো একসঙ্গে, একটা দাদার, একটা মাধবের। দাদা লিখেছেন, তুই চলে আয় না রে এখানে, একা একা কি করবি দেশে থেকে? আমরা অতি হতভাগ্য না হলে এই বয়সে পিতৃমাতৃহীন হব কেন? চাকরি পেয়েছিস সেটা ভালো কথা, তবুও তো একা একাই থাকিস, সেটা ভাবতে ভালো লাগে না। মাধব লিখেছে, খুকুরানি, আমি তোমার ছুটির দিকে চেয়ে বসে আছি। এখানকার অবস্থা ভালো না। এরা যে সহজে যাবেন
তা মনে হয় না। আরেকটা জিনিস বড্ড খারাপ লাগছে, মা বাবার সব কিছুতে ওরা হাত দেন। একদিন ঘর পরিষ্কার করতে যখন ঘরে ঢুকেছি, আমাকে যা তা গালাগাল দিয়ে বার করে দিয়ে নিজেরা ঢুকে পড়লেন। এখন সে ঘরেই বাস করছেন। আমি যে কি করব বুঝতে পারছি না। প্রকাশবাবুও কলকাতায় নেই, একবার যদি আসতে পারতে। কি বিড়ম্বনা! এই বিড়ম্বনাই তো তার বিধিলিপি। মাধবের চিঠি পড়ে দেবযানী তক্ষুনি কলেজ থেকে সপ্তাহান্তের ছুটির সঙ্গে আরো কদিন ছুটি নিয়ে কলকাতা যাবার টিকিটটি কেটে ফেলেছিলেন। আর দাদাকে লিখেছিলেন, চাকরিটা খুব ভালো রে দাদা, আমার জন্য ভাবিস না, আমি ভালো আছি। কলকাতার বাড়িতে দেবযানীকে হঠাৎ দেখে কাকিমা সেদিন বেশ হকচকিয়ে গিয়েছিলেন। তারপরেই অবশ্য সহজ হয়ে অভ্যর্থনায় উদ্বেলিত স্বরে বলেছিলেন, ওমা, খুকু যে, কি কাণ্ড! এসো এসো, তা কখন রওনা হয়েছ? আহা, মুখখানা একেবারে শুকিয়ে গেছে। ওগো, তুমি কোথায়? দেখো কে এসেছে। দেবযানী এইসবে একেবারে গলে যাননি। গম্ভীর হয়ে বলেছিলেন, তোমরা তাহলে এখনো যাওনি? কই আর গেলাম, বাড়িটা এভাবে কার কাছে ফেলে যাব বলো দেখি, দায়িত্ব তো আছে একটা। দেবযানী বলেছিলেন, দায়িত্ব তো আমি মাধবদার হাতেই দিয়ে গিয়েছি, তোমাদের হাতে তো নয়। কাকিমা বলেছিলেন, শোনো মেয়ের কথা, মা বাপ হওয়া কত কঠিন তা তো আর জানলে না, জানলে বুঝতে কত জ্বালা। তুমি ছেলে মানুষ, না বুঝে সুঝে কাকে যে সর্বেসর্বা করে রেখে গেছ, সে যে একখানা চিজ, সে কি জানো? কার কথা বলছো? আর কার কথা বলবো? চাবি নিয়ে বসে বসে যে পুকুর চুরি করছে। দেবযানীর চোখ কুঁচকে গিয়েছিল। কাকিমা গলা খাটো করে বলেছিলেন, ঘর পরিষ্কারের নামে ঢোকে আর বেরোয় সর্বনাশ করে। একদিন তো আমি একেবারে হাতে নাতেই ধরে ফেললাম। দেবযানী বলেছিলেন, তুমি জানো কাকিমা, মাধবদা আমাদের কতখানি? আমি আর দাদা তাকে আমাদের আরেকজন দাদা বলেই জানি। আরে বাবা, সে সুযোগই তো নিচ্ছে সে। তোমার মায়ের ঘরের আলমারির রূপোর বাসনগুলো গেল কোথায়? দেবযানী সাংঘাতিক উত্তেজিত হয়ে পড়েছিলেন। বড় বড় নিঃশ্বাস ফেলে বলেছিলেন, আমার বাবা মা আমাদের যত না বিশ্বাস করতেন, অনেক বেশি বিশ্বাস করতেন মাধবদাকে। আমার জন্মের আগে থেকে সে বাড়িতে আছে। আমি আর দাদা মাধবদার হাতেই মানুষ, আর তার নামে তুমি চুরির অপবাদ দিচ্ছ। মাধবদা তখন বাড়ি ছিলেন না। খবর পেয়ে ছুটতে ছুটতে এসেছিলেন। আনন্দে অধীর হয়ে বলেছিলেন, তুমি এসে গেছো খুকুরানী? কি আশ্চর্য, কি আশ্চর্য! আমি কাল রাতেই স্বপ্ন দেখেছি যে তুমি এসে গেছো। ভালো হলো, আমি এবার ছুটি নেব। বাবু মশাই নেই, মা নেই, খোকা বিদেশে, তুমিও চলে গেলে। আমি আর এই বয়সে কাদের কাছে থাকি বলো তো? আমি দেশেই চলে যাব। দেবযানী বলেছিলেন, দেশেই বা কে আছে তোমার? তোমার স্ত্রী মারা যাওয়ার পরে তুমি বলেছিলে দেশের সঙ্গে সম্পর্ক তোমার শেষ। এই 10 বছরের মধ্যে আর তো যাওনি সেখানে। হঠাৎ দেশের টান তোমার কার জন্য উঠলে উঠল? তোমার কি ছেলে মেয়ে আছে? তুমি যেমন আছো তেমনই থাকবে, এবং যাতে সসম্মানে থাকতে পারো তার ব্যবস্থাও আমি করে যাব। কাকা বাড়িতে ঢুকেছিলেন প্রবল হইচই করে। একটা চাকরের সামনে তুই তোর কাকিমাকে অপমান করছিস কেন? এ বাড়ি কি তোর একার? আমরা থাকবো কি থাকবো না সে কথা বলার অধিকার কি তোর একার? তুই তো মেয়ে, তোর তো কোনো অধিকার নেই। সব অধিকারই হয়তো সন্দীপের। বেশ তো, সে আসুক, সে বলুক, চলে যাব, ঠিক চলে যাব, তবে তার আগে নয়। আর এই মাধবকেও আমি তাড়াবো। বেটা চোর, রূপোর বাসনগুলো গেল কোথায়? এই ভয়ঙ্কর অপবাদের উত্তরে ক্ষিপ্ত কণ্ঠে দেবযানী বলেছিলেন, মাধবদা বিষয়ে ওভাবে কথা বলবেন না কাকা।
যদি রূপোর বাসন আমার মায়ের আলমারি থেকে গিয়ে থাকে, সে বাসন কারা নিয়েছে তা আমি জানি, মাধবদা নয়। কি কি বললি? তোর এত বড় আস্পর্ধা! চাকরটাকে বাঁচাতে আমাদের তুই চোর বলছিস? চাকরটা করবেন না। আমি আজই উকিলের বাড়ি গিয়ে এ বাড়ির সমস্ত দায়িত্ব আইন করে মাধব দাসের নামে লিখে রেখে যাব। তখন দেখব কিভাবে আপনি চাকর চাকর করেন, আর আমি দাদাকে চিঠি লিখছি। কিন্তু শেষ পর্যন্ত দেবযানী তাদের তুলতে পারলেন কি? মাধবের কোনো বাধা না মেনে বাড়ির কর্তৃত্ব সম্পূর্ণভাবে তার নামেই লিখে দিয়ে বললেন, এছাড়া আর কোনো উপায় নেই মাধবদা, তুমি অধিকারী না হলে এদের রক্ষা অসম্ভব। আমি কালই চলে যাব। প্রকাশ কাকা আসা মাত্রই সমস্ত ঘটনা তাকে বলবে। আমি দাদাকেও চিঠি লিখে দিচ্ছি। চোখ মুছতে মুছতে মাধব বলেছিলেন, তুমি যে করে পারো কলকাতা চলে এসো খুকুরানী। দেবযানী বলেছিলেন, তাই করব, কিন্তু একটা চাকরি তো পাওয়া চাই। মাধব বলেছিল, প্রকাশবাবু যথেষ্ট ক্ষমতাবান মানুষ, তিনি কি পারেন না একটা কাজ জোগাড় করে দিতে? কাজ জোগাড় করে দিয়েছিলেন প্রকাশবাবু, একবার নয়, দুইবার। কিন্তু দেবযানী আর এলেন না। লিখলেন, আপনি যা করবার করুন, ওই অশান্তির মধ্যে আমি আর ফিরতে চাই না। আমার সমস্ত কর্তৃত্ব আমি মাধবদাকে লিখে দিয়ে এসেছি, সুতরাং মাধবদাই সব সামলাবে। আর দাদার চিঠি তো আপনি পেয়েই গেছেন। সবই পুরনো কথা, পোকায় কাটা ভুলে যাওয়া স্মৃতি। অথচ ডোরবেল শুনে দরজা খুলে দরজার বাইরে দাঁড়ানো আগন্তুকটিকে দেখে সব একসঙ্গে ছবির মতো দৃশ্য হয়ে একটার পর একটা ফুটে উঠতে লাগলো মনের পটে। যিনি এসেছেন তিনি বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ খোদ ইংরেজ ডক্টর জনসন জোসেফ, যার 6 ফুট লম্বা সুগঠিত দেহ এখনো যুবকের মতো সতেজ, যার মাথার চুল সাহেবদের ব্যতিক্রম হয়ে ঘন এবং এলোমেলো, যার স্ত্রী ইভের ভালোবাসার বন্ধনে পড়েই দেবযানীর আর কলকাতা ফিরে যাওয়া হয়নি, যার একমাত্র পুত্র হান্সের প্রতি বাৎসল্য ছিল তার সন্তানেরও অধিক। ডক্টর জোসেফকে দেখে যত কথাই হৃদয়ে ঢেউ তুলুক না কেন, তার সঙ্গে সেই অতীত জীবনের কোনো সংস্রব নেই। কিন্তু তবুও মনে পড়ে গেল, কারণ এই জোসেফ পরিবারের বন্ধনই যে দেবযানীকে অন্য সব বন্ধন থেকে ছিন্ন করেছিল। বোধহয় সেই জন্যেই কাকাকে বাড়িটার দখল থেকে উচ্ছিন্ন না করে যথেষ্ট মন খারাপ নিয়ে দেবযানী ফিরে এসেছিলেন। আতঙ্ক হচ্ছিল মাধবদার জন্যে। মনে হচ্ছিল বৃদ্ধ বয়সে শেষে না তিনি খুন হন ওদের কাছে। এই অদ্ভুত চরম কথাটা কেন মনে হয়েছিল দেবযানীর, কে জানে। ভবেশ নামক সম্পর্কিত কাকাটিকে তার একটুও বিশ্বাস ছিল না। ঠিক সেই অস্থির সময়টাতে এই ডক্টর জোসেফের স্ত্রী ইভের সঙ্গে দেবযানীর পরিচয় হয়েছিল। ইভ সমাজ সেবিকা, আদিবাসীদের ঘরে ঘরে গিয়ে চিকিৎসা করতেন, কুষ্ঠরোগীদের ওষুধ লাগাতেন, দুর্গতদেরও সাহায্য করতেন। মহিলাকে আগেও দেখেছিলেন দেবযানী, কিন্তু আলাপ হয়নি। হয়েছিল সেদিন এক পাহাড়ি পথের বাঁকে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে। হঠাৎই দুজনই দুজনকে অভিবাদন করেছিলেন এবং কয়েক মুহূর্তের মধ্যেই অন্তরঙ্গ হয়ে গিয়েছিলেন। তবে দেবযানীর গুণে নয়, ইভের গুণে। কিছুটা তার 10 বছরের দেবদূতের মতো পুত্রটির জন্যেও হয়তো। সেও তার মায়ের সঙ্গেই যাচ্ছিল তখন। প্রকৃতিকে ভালোবেসে যারা ভুলতে পারে, ইভ ছিলেন তাদেরই একজন। ছেলেকে নিয়ে জঙ্গলে যাচ্ছিলেন গাছ চেনাতে। হঠাৎই বললেন, তুমিও চলো না, দারুণ একটা জঙ্গল আবিষ্কার করেছি। ছুটির দিন ছিল, রুটি কিনতে যাচ্ছিলেন দেবযানী। রুটি কেনা ছেড়ে চলে গিয়েছিলেন জঙ্গল দেখতে। সেই জঙ্গলই তাকে প্রথম প্রকৃতির প্রেমে দীক্ষিত করেছিল। জঙ্গলের ঘ্রাণ তাকে বিমোহিত করেছিল। সেই ইভের জন্যেই ইভি তার ভিতরে সেই বীজ বপন করে দিয়েছিল।
কিছুদিনের মধ্যেই দেবযানী ইভের নিরবিচ্ছিন্ন সঙ্গী হয়ে উঠেছিলেন। তাকে ছাড়া একদিনও চলে না ইভের। অবশ্য তারও যে চলত না সেই বিদেশিনীকে না হলে। এই বিদেশিনী তার সস্নেহ সহজ সরল বন্ধুতার সংস্পর্শে তার সকল দুঃখ মুছে দিয়েছিলেন। যে মাতৃশোকের তীব্রতা, নীলাঞ্জনের বিশ্বাসঘাতকতা, কাকা কাকিমা নামক দুই আত্মীয়ের দুর্বৃত্ততা, মাধবদার জন্য আতঙ্ক, সবকিছুর ওপরই একটা প্রলেপ লাগিয়ে দিয়েছিলেন। তাছাড়া সেই পাহাড়ি শহরের মোহেও তো পড়ে গিয়েছিলেন দেবযানী। ইভের সঙ্গে সমাজসেবায় মন না গেলেও জলে জঙ্গলে বেপরোয়াভাবে ঘুরে বেড়াতে খুব মন গিয়েছিল। ঈশ্বর রচিত সেই বন্য সৌন্দর্যের অলৌকিকত্বে জীবনের স্বাদ বদলে গিয়েছিল তার। যে সন্ধ্যার নিস্তব্ধতা তাকে অতিষ্ঠ করে প্রতিদিন একটি পদত্যাগপত্র লিখতে বাধ্য করত, সেই নিস্তব্ধতার মহিমায় তাকে স্থিত করেছিল। এই সময় প্রকাশ কাকা তার জন্য একটি কাজের খবর জানিয়ে চিঠি লিখেছিলেন তিনি কর্তৃপক্ষের সঙ্গে সব কথাই বলে রেখেছেন। দেবযানী যেন অতি সত্বর আবেদনপত্রটি পাঠিয়ে দেয়। উত্তরে দেবযানী একটি অছিলা দিয়ে বলেছিলেন, হাজার হোক এটা একটা বিশ্ববিদ্যালয় ছেড়ে কলেজে যেতে মন চাইছে না। এরপরেও প্রকাশ কাকা বিশ্ববিদ্যালয়ে একটি চাকরি খবর এনেছিলেন। সেটাও তিনি অতি কুণ্ঠিতভাবেই প্রত্যাখ্যান করেছিলেন, কারণ কলকাতার কথা ভাবতে তখন তার আর একটুও ভালো লাগতো না। কিন্তু ইভের পরামর্শ এবং প্ররোচনাতে তাকে সেই অশান্তির মুখোমুখি হতেই হয়েছিল শেষ পর্যন্ত। ইভের কাছে তিনি তার সুখ দুঃখের সব কথাই অকপটে বলতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কাকা কাকিমার বাড়ি দখলের চেষ্টার কথাটাও বলেছিলেন একদিন। শুনে ইভ বলেছিল, সে কি, এড়িয়ে গিয়ে পালিয়ে গিয়ে তুমি তাদের যা খুশি তাই করতে দেবে? যে ঠকায় সে যত বড় শয়তান, যে বুঝে শুনেও ঠকে সে তার চেয়েও বেশি বোকা। যে শয়তান সে যত পাপিষ্ঠ, যে শয়তান জেনেও তাকে বিরত করে না, সাজা দেয় না, যুদ্ধ করতে ভয় পায়, সে তার চেয়েও বেশি পাপী। তুমি যাও, কলকাতা যাও, এর একটা বিহিত করো, তারপর ফিরে এসো। শুধু বলেই নিষ্কৃতি দেয়নি ইভ, সে রীতিমতো ছুটিতে তাগাদা দিয়ে পাঠিয়ে দিয়েছিল দেবযানীকে। মনে যথেষ্ট জোরও দিয়েছিল। প্রকাশ কাকার সাহায্যে আইনের মধ্যস্থতায় শেষ পর্যন্ত তাদের তুলতেও সক্ষম হয়েছিলেন দেবযানী। তাই ইভের কাছে তার ঋণের শেষ নেই। ইভ দেখতে ভারী সারি মোটাসোটা। সেই তুলনায় ডক্টর জোসেফ ছিলেন একজন ছিপছিপে তরুণ যুবা। ইভের সঙ্গে যতই দেবযানীর ঘনিষ্ঠতা থাক, জোসেফ সবসময় দূরের মানুষ ছিলেন। যৎসামান্য অভিবাদন ছাড়া সেই মানুষটির সঙ্গে আর কোনো বিশেষ সম্পর্ক ছিল না দেবযানীর। সেজন্য ইভ অবশ্য অনেক সময় রাগ করত, বলতো ও চিরকালই এইরকম ছিল, রাস্টিক, কিছুতেই ওকে আর মানুষ করা গেল না। যদিও জোসেফ ইভের স্বামী, তথাপি এত বড় একজন সম্মানিত ব্যক্তি, তার বিষয়ে এরকম ভাবে ইভকে কথা বলতে শুনলে দেবযানী সংকুচিত বোধ করতেন। স্বামীর প্রতি ইভের প্রেমের চেয়ে বোধহয় স্নেহ ছিল বেশি। যেভাবে তিনি হান্স বিষয়ে কথা বলতেন, সেভাবেই জোসেফ বিষয়েও বলতেন। জনির নিজের বিষয় ছাড়া আর কোনো দিকেই মন নেই। সারাদিন শুধু ফসিলের চিন্তা, সে ব্যতীত আর দ্বিতীয় কোনো কথা নেই। দেখেছ তো কি অ্যাট্রাকটিভ চেহারা, কত মেয়ে অস্থির ছিল ওর জন্য। ওর কি গার্হ্য ছিল? দেবযানী হেসে বলেছিলেন, সেই আপনি ছাড়া। ইভ হেসে মাথা নেড়ে বলেছিলেন, না না, তাও নয়। জনি কি আমাকে বিয়ে করেছে নাকি? আমিই তো বিয়ে করেছি জনিকে। অস্বীকার করব না, ওর জন্য আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। কত মেয়েকে ব্যর্থ করে যে ওকে পেয়েছি তার ঠিক নেই। তবে হ্যাঁ, আজ পর্যন্ত আমি ছাড়া জনি আর কোনো মেয়ের দিকেই তাকায়নি, একদিনের জন্যেও না, কারো প্রতি আকর্ষিতও হয়নি। দেবযানী বলেছিলেন, আপনি হয়েছেন বুঝি?
অবশ্য এটা ছিল দেবযানীর ঠাট্টা। ইভ কিন্তু ঠাট্টা হিসাবে সেটাকে নেয়নি। চোখ বড় বড় করে বলেছিল, হইনি মানে? ওর বন্ধু মাইকেলের সঙ্গে তো একসময় আমার রীতিমতো ভালোবাসাই হয়ে গিয়েছিল, তাতেই কি ওর ভ্রুক্ষেপ আছে? বলেও ছিলাম আমি সত্যি ডিভোর্স করে মাইকেলকে বিয়ে করব। দেবযানীরও চোখ বড় বড়। সত্যি? সত্যি না তো কি মিথ্যে? ইভ সরল হৃদয়ে বলেছিলেন। আমাকে কি জবাব দিল শুনবে? বলল, ভালো লাগলে করো। আমি কি বলবো? কেউ যেতে চাইলে কি তাকে ধরে রাখা যায়? তারপর আর কি, জনির সঙ্গে কি কারো তুলনা হয়? জনিকে ছেড়ে আমি যাব কেন? যার সঙ্গে যাই হোক না কেন, জনি আমার জনি। যেমন হান্সকে ছেড়ে আমি যেতে পারি না। দেবযানী বলেছিলেন, স্বামীকে নিয়ে আপনার বুঝি খুব অহংকার? ইভ বলেছিলেন, হবে না? সারা দেশ যাকে নিয়ে অহংকার করে সে আমার স্বামী। আমার অহংকার হবে না তো কার হবে? তবে ওই আর কি, সংসারের দিকে এত অমনোযোগী যে মাঝে মাঝে মনে হয় ও বোধহয় আমাকে ভালোবাসে না। তখন ভাবি, যারা অনেক বড় হবে তাদের কি আর এইসব ছোট দিকে তাকালে চলে? আমি আর আজকাল তাই এ নিয়ে রাগ করি না। ও তো কোনোদিনই আমার জন্য পাগল হয়নি, আমিই হয়েছিলাম। তবে এটাও ঠিক, যদি অন্য কোনো মেয়ের দিকে কোনোদিনও ও মনোযোগ দেয়, আমি ভীষণ কষ্ট পাব। এই ডক্টর জোসেফই সেই জনি, ইভের সন্তানতুল্য ভালোবাসার স্বামী জনি, গৌরবের জনি, যিনি ইভ ছাড়া অন্য মেয়ের দিকে তাকালে ইভ ভীষণ কষ্ট পাবে। সেই জনি এত বছর বাদে সে কোন পরপার থেকে ভেসে এলো দেবযানীর দোরগোড়ায়। ইভ মারা গেছে আজ থেকে কয়েক বছর হলো। দেবযানীর বয়স তখন কত ছিল? কি মাস ছিল সেটা? এখানে তিনি কবে এসেছেন? কলকাতার বাড়িটা তিনি কবে বিক্রি করলেন? এই আশ্রমের সন্ধানই বা তাকে কে দিল? অভয়ানন্দের সঙ্গে কোথায় দেখা হলো তার? এই মৃত প্রতিষ্ঠানটিকে জীবিত করবার ভার নিয়ে কখন চলে এলেন রাতারাতি? সব গুলিয়ে গেল, সব। এই জনি স্ত্রী ইভকে কোনো বিষাক্ত পোকায় কামড়েছিল। শেষের দিকে বড্ড বেশি জঙ্গলে ঘুরে বেড়াতো ইভ। নানা ধরনের গাছ সংগ্রহ করত, বই দেখে দেখে গাছ চিনতে চেষ্টা করত। একদিন ওই গাছ চিনতে গিয়েই তার সর্বনাশ হলো। গোড়া খুঁড়ে সে শিকড় বার করছিল, তখনই যে কি কামড়ালো! বাড়ি এলো যন্ত্রণায় দাপাতে দাপাতে। দেখতে দেখতে ফুলে গেল তার সমস্ত শরীর। নাক, মুখ, চোখ ডুবে গেল মাংসের মধ্যে। কত ডাক্তার, কত ওষুধ, কত কিছু, কিন্তু কিছুতেই কিছু হলো না। 3 দিনের দিন সকালবেলা 12 বছরের হান্সকে কাঙাল করে, উদাসীন স্বামীকে স্তব্ধ করে মারা গেল ইভ। কপালে করাঘাত হেনে দেবযানী ভাবলেন, এ আমারই কর্মফল। আমি একে আঁকড়ে ধরেছিলাম বলেই বিধাতা একে নিয়ে গেলেন। এই ডক্টর জোসেফ, দেবযানীর ভাষায় যিনি গড, সেই গডের নাগাল তিনি কখনোই পান না। স্ত্রীর মৃত্যুর পর অনেকটা বেশি সময় বাড়ি থাকতে শুরু করেছিলেন ডক্টর জোসেফ, কিন্তু তার নিজের কুঠুরির জগৎ থেকে অবশ্য বেরোতেন কম। ময়লা কাপড়ের বাস্কেট থেকে কাপড় তুলে দেবযানী ধোপাকে বুঝিয়ে দিতেন কোনটা কিভাবে কাচতে হবে। সমস্ত কাজই দেবযানী করে দিতেন, যাতে ইভের অভাব এতটুকু বুঝতে না হয় ডক্টর জোসেফ আর হান্সকে। একদিন ডক্টর জোসেফ তার স্টাডি রুম থেকে বেরিয়ে এসে দেবযানীকে বললেন, কাজ হয়ে গেলে একবার আমার ঘরে এসো তো। গেলেন তিনি। বললেন, বসো। তিনি বসলেন। হাতের বইটা টেবিলে রেখে একটু ঝুঁকে পড়ে ডক্টর জোসেফ বললেন, আমার জন্য তুমি এত পরিশ্রম কেন করো? দেবযানী ভেবে পেলেন না কি জবাব দেবেন। ইভ থাকতেই এ বাড়ির সঙ্গে দেবযানীর এই ধরনের একটা সম্পর্কই স্থাপিত হয়ে গিয়েছিল,
ইভকে তিনি বরাবরই সংসারের কাজে অনেক সাহায্য করতেন। বিশেষত হান্সকে তো সবই করে দিতেন। স্কুলে না যাওয়া পর্যন্ত দেবযানী আন্টিকে তার চাই। নানা ধরনের কাজ নিয়ে ছেলের অত আবদার রক্ষা করার মতো সময় ছিল না ইভের। কাজেই হান্সের ভার শেষ পর্যন্ত সর্বতোভাবেই তো দেবযানীর হাতেই এসে গিয়েছিল। হান্স তার প্রাণ, হান্স তার শূন্য জীবনের তৃপ্তি। বাইরে ঘোরার অভ্যাস থাকার দরুন ইভের সংসারে সর্বদাই কিছু না কিছু বিশৃঙ্খলা লেগে থাকত। তাও যে দেবযানী সামলে দিতেন বরাবর। ইভের মৃত্যুর পরেই সেই ভারটা যে কখন দায়িত্বে পরিণত হল তা যে তিনি নিজেই জানেন না। তরুণীর হাল তারই হাতের খেয়া হল। তাই হঠাৎ আজ এই প্রশ্নে বিব্রতই বোধ করলেন তিনি। জোসেফ বললেন, কি না করো, এতদিন তুমি হান্সের জন্য করেছ, ইভকে সাহায্য করেছ, কিন্তু এখন তো আমার মনে হয় তোমার সেবা যত্ন যেন আমার জন্যই সংরক্ষিত। ম্লান হেসেছিলেন দেবযানী, বলেছিলেন, কতটুকু সময় পাই যে যত্ন করব? জোসেফ বলেছিলেন, আমি যা ভালোবাসি তুমি সেটা রোজ রোজ নিজে হাতে করে রেখে যাও। আমার অগোছালো জামা কাপড় আর আগের মতো অগোছালো থাকে না। আমি যা যখন চাই সবসময়ই হাতের কাছে প্রস্তুত। চোখ নামিয়ে দেবযানী বলেছিলেন, আপনার মতো একজন মানুষের জন্য কিছু করতে পারা আমার একটা ভাগ্য বলেই মনে হয়। ডক্টর জোসেফ হেসেছিলেন। সোজা চোখে তাকিয়ে খুব সহজভাবেই তিনি বলেছিলেন, আমাকে যে তুমি ভালোবাসো তাতে কি কোনো সন্দেহ আছে আর দেবযানী? নাকি তুমি সেটা অস্বীকার করতে পারো? দেবযানী আকর্ণ লাল হয়ে উঠে দাঁড়িয়েছিলেন। জোসেফও উঠে দাঁড়ালেন। কিছুদিন থেকে আমার মনে হচ্ছে এই লুকোচুরির আর কোনো অর্থ হয় না দেবযানী। যা সত্য তা তো সত্যই। তোমার প্রতি অধিকার বোধে আমি কতটা আক্রান্ত তুমি কি জানো? তোমার একবেলার অনুপস্থিতিও আমার পক্ষে কত অসহ্য। প্রত্যেকটি খুঁটিনাটি কাজের মধ্যেও আমি যেমন তোমার অদৃশ্য স্পর্শ পাই, তেমনি দৃশ্য তো তোমাকে দেখতে না পেলেও আমার তাণ্ডব করতে ইচ্ছে করে। তোমার প্রতি ভালোবাসার তীব্রতা আমাকে অহরহ অস্থির করে রাখে। আমি কাজ করতে পারি না, শুধু মনে হয় তুমি কখন আসবে, কখন ঘুরে বেড়াবে ঘরে ঘরে। সেই পায়ের শব্দটুকু শোনার জন্যেই আমি উৎকর্ণ হয়ে বসে থাকি। এখন আমি এক নতুন জগতের বাসিন্দা দেবযানী। এই জগতের দরজা তুমি খুলে দিয়েছ। এই আশ্চর্য জগতের স্বাদ আমি এতদিন জানতাম না। আমি তোমাকে চাই দেবযানী, আমি তোমাকে চাই। প্রায় আর্তনাদের মতো একটা শব্দ করে দেবযানী দুহাতে মুখ ঢেকেছিলেন। ডক্টর জোসেফ সেই হাত সরিয়ে দিয়ে সবলে তাকে বুকের মধ্যে জড়িয়ে দীর্ঘ চুম্বনে স্নাত করেছিলেন দেবযানীকে। সেই রাত্রে দেবযানী ঘুমোতে পারেননি। মনের অগোচরে পাপ নেই, সেই পাপের অপরাধে তিনি সততই ক্লিষ্ট ছিলেন। ডক্টর জোসেফ এভাবে সেটাকে উদ্ঘাটিত করে দেওয়ায় লজ্জার আর তার সীমা ছিল না। ভেবে পেলেন না কবে থেকে তিনি এই স্বর্গের দরজায় এসে হাত পেতে বসে রয়েছেন। কবে থেকে ভিতরে ভিতরে এই প্রেমের অঙ্কুর মহিরুহ হয়ে উঠেছে। সারাটা রাত সেসব ভেবে যতটা ছটফট করেছিলেন দেবযানী, ডক্টর জোসেফের শারীরিক স্পর্শের অনুভূতিতে আচ্ছন্ন হয়ে থেকেছিলেন তার চেয়েও অনেক বেশি। তার হৃৎপিণ্ড ঘন ঘন দোল খেতে লাগলো। কেবলই মনে হতে লাগলো কখন সকাল হবে, কখন তিনি জোসেফকে দেখবেন আবার। একই সঙ্গে ইভের জন্যেও তার দুই চোখ ভরে এসেছিল জলে। ইভ জীবিতই থাকুক বা মৃত, ডক্টর জোসেফ তাঁরই স্বামী। কি করে তিনি তার সেই একাধিপত্যে হাত দেবেন, যেখানে হাত দিলে ইভের ভীষণ কষ্ট হবে? ইভের প্রতি অন্তহীন কৃতজ্ঞতার কি এই পরিশোধ? পরের দিন তাই আর যাননি দেবযানী।
সন্ধেবেলা হান্স এসেছিল তার বাড়িতে। 14 বছরের হান্স দেখতে যেন 24 বছরের যুবক। খাঁটি সাহেবের বাচ্চা। কি স্বাস্থ্য, কি তারুণ্য! মুখের মধ্যে একেবারে ইভ বসানো। মনে হয়েছিল সেই মুখ যেন ইভের রাগেই গনগন করছে। কড়া গলায় বলে গিয়েছিল, তুমি যাওনি কেন? হেসে দেবযানী বললেন, কেন, কিছু অসুবিধে হয়েছে? সস্নেহে তিনি তার হাতও ধরতে চাইলেন। ছিটকে সরে গিয়ে হান্স বলল, আমার কোনো অসুবিধে হয়নি, তবে ড্যাডির হয়েছে। কি হয়েছে? তুমি খাবার ঠিক করে দিয়ে আসনি বলে ড্যাডি খায়নি, মেজাজ করেছে। দেবযানী হেসেছেন, আবার হাত ধরতে চেয়েছেন হান্সের। মেজাজটা কার বেশি খারাপ, তোমার না তোমার ড্যাডির? তোমার ঠিক মতো খাওয়া হয়েছিল তো? হাত সরিয়ে নিয়ে হান্স তেরিয়া ভাবে বলেছিল, আমার কেন মেজাজ খারাপ হবে? তুমি আমার কে? তুমি তো আমার মা নও। যেমন বেগে এসেছিল তেমনই বেগে বেরিয়ে গিয়েছিল। তার রাগকে অবশ্য দেবযানী অভিমান বলে ভুল করেছিলেন। ভেবেছিলেন হান্স তাকে এত ভালোবাসে, তার উপর হান্সের এত দাবি, একবেলা না দেখলে এমন রেগে যায়। আর 4 বছর যাবৎ তিনি হান্সকে দেখছেন। সত্যিই তো এমন কোনোদিনও হয়নি যে এরকম না গিয়ে তিনি নিশ্চিন্ত থেকেছেন তার নিজের বাড়িতে। রাগ তো তাই হতেই পারে। সেই রাত তিনি আত্মতৃপ্তিতে মুহ্যমান হয়ে থেকে পরের দিন সকালে উঠেই চলে গিয়েছিলেন কুঠি বাড়িতে। গিয়ে দেখলেন হান্স ওই সকালেই বেরিয়ে গেছে কোথায়। জোসেফ চুলের ভিতর হাত ডুবিয়ে একা একা বসে আছেন খাবার টেবিলে। দেবযানী থমকে দাঁড়ালেন। জোসেফ তাকিয়ে থেকে বললেন, বসো, কাল আসনি কেন? আজ যদি না আসতে তো আমিই যেতাম। দেবযানী বললে, আপনি আপনি যেতেন আমার বাড়ি? হ্যাঁ, যেতাম। একটা তো কিছু করতেই হবে। তুমিও আসবে না, আমিও যাব না, সেটা তো আর হয় না। ঠোঁট ভিজিয়ে দেবযানী বলেছিলেন, হান্স কোথায় গেছে? আমি জানি না। কিন্তু? কোনো কিন্তু নেই। তুমি আর ওকে একদম প্রশ্রয় দেবে না। ও খুব অসভ্য হয়ে যাচ্ছে। আহা, ছেলে মানুষ, আমার ওপরে রাগ তো ওর হতেই পারে। না, তোমার ওপর রাগ নয়, আমার ওপর। কেন? সে আমার সঙ্গেই ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছে। কিন্তু কেন? আমি জানি না, জানলেও বলবো না। তোমার ক্লাস কখন? 12:40। তাহলে এখন তোমার হাতে অনেক সময় আছে। ওই কলেজ করা আর বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকা ছাড়া বাইরের বাকি সব সময়টা তোমাকে আমায় দিতে হবে। ডক্টর জোসেফের কথা শুনে এবং তার উদ্ভ্রান্ত চেহারার দিকে তাকিয়ে দেবযানী বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। তা যদি না পারো তবে বলো রেজিস্ট্রিটা কবে করবে? রেজিস্ট্রি? হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি। আমি তোমাকে বিয়ে করব। তোমাকে এক মুহূর্তও ছেড়ে থাকা আমার পক্ষে এখন অসম্ভব। মন প্রস্তুত করো। দেবযানী আর কি মন প্রস্তুত করবেন? এই ভীষণ সৌভাগ্য কি তার কল্পনাতেও ছিল? তারও কি এদের ছেড়ে এক মুহূর্তও থাকতে ইচ্ছে করে? ঘুম ভেঙে উঠে আবার ঘুমিয়ে না পড়া পর্যন্ত তিনি হান্স আর হান্সের বাবাকে ছাড়া আর কি ভাবেন? সকালে কিছুটা সময় লোক দেখানো ভাবে থাকতেই হয় বাড়িতে। তারপরেই যেন কত কাজ আছে এভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েন। আর আসেন কোথায়? সোজা নীলকুঠি। হান্স স্কুলে চলে যায়, তবুও তিনি ফেরেন না। কথা বলার সাহস না থাকুক, চোখে দেখতে বাধা কি? ভারত সরকারের আমন্ত্রিত জগৎ আলোড়নকারী দেবতার মতো সুন্দর পরিপূর্ণ যুবক প্রত্নতত্ত্ববিদটিকে এ জানলায় ও জানলায় চলতে ফিরতে দেখতে বেশ ভালোই লাগে যে। চোখও ভরে যায় দেখে। তারপর একবার না একবার দেখাও হয়ে যায়।
তিনি যতক্ষণে টেবিল সাজান, আব্দুল্লাহকে নিয়ে নিত্য নতুন লাঞ্চ ডিনারের ব্যবস্থা করেন। জোসেফ বেশিরভাগ দিন সসেজ স্যালাড খেয়ে বেরিয়ে যান বলে নিজে বসে হরেক রকম স্যালাডও তৈরি করেন, জামা কাপড় গুছিয়ে দেন। ততক্ষণে একবার দুবার ঘর থেকে বেরিয়েও আসেন জোসেফ, তখনই দেখা হয়ে যায়। চশমার ভিতর থেকে দুটি উজ্জ্বল নীল চোখের দৃষ্টি দেবযানীকে পৃথিবীর সুখ এনে দেয়। সেই দৃষ্টির সমুদ্রে ডুবে যান তিনি। ডক্টর জোসেফের চোখ বেশ খানিকক্ষণ স্থির হয়ে থাকে দেবযানীর মুখের ওপর। এরপর সংসারে সন্ন্যাসী ডক্টর জোসেফের কাজ গেল, কর্ম গেল, ভাবনা চিন্তা, বই, লাইব্রেরি, মাটির তলা, মাটির ওপর সব একাকার হয়ে গেল। দেবযানীর প্রতি একাগ্র ভালোবাসার অতলে একান্তভাবে তিনি ডুবে গেলেন। দেবযানীর সাধ্য কি সেই প্লাবন থেকে নিজেকে সরিয়ে রাখেন? তিনি বুঝতে পেরেছিলেন হান্স তার বাবার জীবনে তার মা ছাড়া অন্য কোনো মেয়ের প্রবেশ সহ্য করতে পারছে না। যে বাবা চিরদিন নিজের কাজ নিয়ে মত্ত থেকে তার মাকে সঙ্গ দেননি, সাহায্য করেননি, তিনি অন্য কোনো মেয়েকে সেটা দিয়ে ভরিয়ে রাখছেন, হোক সে তার দেবযানী আন্টি। তবু সে কিছুতেই তা মেনে নিতে পারছে না। একদিন সে ক্ষিপ্ত হয়ে তার বাবার সঙ্গে সাংঘাতিক ঝগড়া করল, দেবযানীকে অকথ্য ভাষায় অপমান করল। তারপর কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল। দেবযানী পাগল হয়ে আহার নিদ্রা ত্যাগ করে খুঁজে খুঁজে তাকে বের করে আনলেন। জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, তোমার মায়ের জায়গা কি অন্য কেউ আসতে পারে? তা কি সম্ভব? তুমি শান্ত হও হান্স, শান্ত হও। সেই রাত্রেই দেবযানী সেই পাহাড়ি শহর ছেড়েছিলেন। হান্সকে কষ্ট দিয়ে কিছুই করতে পারেন না তিনি। হান্স তার সন্তান। খুব নিঃশব্দে, খুব নীরবে চলে গিয়েছিলেন, কেউ টের পেল না। একটা গাড়ি ভাড়া করে পরিচারিকার রমলাকে নিয়ে নেমে এসেছিলেন নিকটতম সমতলে। 2-4 দিন সেই সমতলেই একটা হোটেলে থেকে সোজা চলে এসেছেন এই সাঁওতাল পরগনার শহরটিতে, যেখানে তার এক বিবাহিত সহপাঠিনী বহুকাল যাবৎ বাস করছে এবং তাকে বহুবার আসবার জন্য আমন্ত্রণও জানিয়েছে। ভেবেচিন্তে তাই এখানেই চলে এসেছেন দেবযানী। কলকাতার ঠিকানা ডক্টর জোসেফ হয়তো জানেন, না জানলেও তিনি তোলপাড় করে খুঁজে বার করবেন। বড় মাপের মানুষ, তার প্রেমও তার যোগ্যই উত্তাল। শুধু এটা ভেবেই অবাক না হয়ে পারলেন না, শেষে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই নীল রক্তের মানুষটি তার মতো নিতান্ত সাধারণ দুঃখী একটি কালো মেয়ের জন্য এমন উন্মাদ হয়ে গেলেন কেন? হয়তো সাময়িক, হয়তো এতদিনে মনের ক্ষুদ্রতম কোণেও আর তার দেবযানী নামের কোনো মেয়ের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এ কি? অভয়ানন্দ মহারাজ তাকে হাতে করে নদী তীরের এই জঙ্গল ঘেরা নির্জন প্রাসাদটির আঙিনায় দাঁড় করিয়ে দিয়ে একদিন বলেছিলেন, চালাবার উপযুক্ত লোক আমি পাচ্ছি না। নিজেকে সর্বতভাবে উৎসর্গ না করতে পারলে কখনোই কোনো মহৎ কাজ সম্পাদিত হয় না। তুমি কাজ চেয়েছ, তোমার মুখের দিকে তাকিয়ে আমি তোমার অসাধারণ ব্যক্তিত্বের চেহারা দেখে মুগ্ধ হয়েছি। দেখেছ তো কেমন টিম টিম করছে? এখন তুমি দেখো এর মধ্যে প্রাণ আনতে পারো কিনা। চালাতে পারলে এই আশ্রম অনেকের আশ্রয় হবে। আমি আছি, তুমি টাকার জন্য ভেবো না, শুধু মানুষের দুঃখ মোচনের কথা ভাবো। সেই দায়িত্ব পাওয়ার পর থেকে এই সাঁওতাল পরগনায় এই আশ্রমেই তো রয়ে গেছেন দেবযানী। এখানেই তিনি অভ্যাস করে তুলেছেন, তার নতুন অভ্যাস, জীবনের স্রোতে গা বইয়ে দিয়েছেন। কিন্তু আজ হঠাৎই ভর দুপুরে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই দেবতার মতো পুরুষটি। আমাকে তুমি চিনতে পারছো না? স্তম্ভিত দেবযানীকে প্রবল ঝড়ে কাঁপিয়ে দিয়ে দেবতার গলা গম গম করে উঠল। দেবযানী রুদ্ধ স্বরে বললেন, তুমি? ডক্টর জোসেফ বাংলায় বললেন, 1000 বছরের সব খবর আমি বের করে ফেলি।
আর আমার প্রিয়তমাকে আমি খুঁজে নিতে পারবো না? কি ভেবেছিলে তুমি? তার নীল চোখের উজ্জ্বল দৃষ্টি আবার দেবযানীর মুখেই স্থির। দেবযানী, তুমি ঠিক তেমনই আছো, তেমনই সুন্দর, তেমনই আমার প্রিয়তমা। ব্যাকুল আগ্রহে হাত বাড়িয়ে ঘরে ঢুকে এলেন সেই দেবতা। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী প্রতিভা বাসু রচিত প্রথম সূর্য। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।